এইটাই যে স্টোরেজ পিরিয়ডটাকে একটু বাড়ানো, যাতে আরও লম্বা সময় স্টোরেজ করা যায়, যাতে যে পিক হারভেস্ট সিজনটা থাকে এইটাতে যে একবারে দাম না পাওয়া এবং যে নষ্ট হয়ে যাওয়া এইটাকে যেন এড়ানো যায়। মূল টার্গেট হচ্ছে এইটাই যে এই ফ্রুট অ্যান্ড ভেজিটেবলকে আলুর মতো লম্বা সময় সংরক্ষণ করা সম্ভব। এগুলোর ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন জিনিসের ক্ষেত্রে হয়তো একটা জিনিস নর্মালি 5 থেকে 10 দিনের ভিতরে নষ্ট হয়ে যায়, সেটাকে আমরা 20 দিন বা 30 দিন পর্যন্ত এক্সটেন্ড করতে পারছি। এবং এই 20-30 দিন কিন্তু আমরা এক্সটেন্ড করতে পারছি বিক্রি করার অবস্থা পর্যন্ত, যেটা হয়তো 5 দিনে একটা জিনিস নষ্ট হয়ে যায় সম্পূর্ণ, কিন্তু যখন আমি এটাকে 20 দিন স্টোরেজ করবো 20 দিন পর কিন্তু বিক্রি করার মতো অবস্থা থাকবে এইরকম স্টোরেজ পিরিয়ড। আর যদি আমরা নষ্ট হওয়া পর্যন্ত দেখি সেক্ষেত্রে আরও 5-7 দিন বেশি এক্সট্রা পাওয়া যায়, কিন্তু ওইভাবে কত পর্যন্ত রেখে তো আমাদের লাভ নেই, কারণ এই জিনিসটা নিয়ে বাইর করে আবার বিক্রি করতে হবে আমাদের, সেই টার্গেট নিয়ে রাখতে হবে। কোল্ড স্টোরেজের মধ্যে বিভিন্ন প্রকারের তো আছে, তোমরা কী কী প্রকারের নাম জানো বা আইডিয়া ধারণা কারো আছে? তো তোমাদের রেফ্রিজারেশন কোর্স হয়েছে, রেফ্রিজারেশনে তো দেখছো কুলিং সিস্টেম কী কী আছে? এয়ার কুলিং, ওয়াটার কুলিং, ওটা না, কুলিং সিস্টেম মানে কি উপায় করতে পারি সেইটা বেতন এটাই নাম শুনছে যে একটা হচ্ছে রেফ্রিজারেটিভ কুলিং, তারপর আছে হচ্ছে ইভাপোরেটিভ কুলিং, এগুলো বলছো না? জি ভাই। এরকম কোল্ড স্টোরেজের এই মানে সিস্টেমের উপর ভিত্তি করে আলাদা আলাদা হয়। একটা আমরা জানি অনেকেই দেখছি নিউজে হয়তো বাইরের মধ্যেই যে যেটাকে বলে যে জিরো খরচ, শূন্য খরচে মাটির কোল্ড স্টোরেজ, জিরো এনার্জি কোল্ড স্টোরেজ, একটা যে চেম্বারের মতো করে রাখা যায়, চারপাশে ইট দিয়ে মাঝখানে বালু দিয়ে পানি দিয়ে বা পানি দেয়, এইরকম করে এটাকে বলা হচ্ছে ইভাপোরেটিভ কুলিং। মেথডটা তোমরা পরিচালনা বললাম না। এই ক্ষেত্রে দেখা যায় ইভাপোরেটিভ কুলিং এর বাইরে থেকে 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমানো সম্ভব। বাইরে যদি 30 থাকে সেখানে এখানে হয়তো 20-এর কাছাকাছি নামানো সম্ভব। ইভাপোরেটিভ কুলিং যদি ইফেক্টিভলি করা যায়, ডিপ্লয় করা যায়। এটা হচ্ছে যদি এরকম করে যে ফ্যান এবং প্যাড সিস্টেম এইভাবে যদি নিয়ে আসা যায় এটা তো সম্ভব, কিন্তু ওরা যেটা নর্মালি করে যে মাটির মধ্যে যে ইট দিয়ে যেটা করে ওইটা আসলে 10 ডিগ্রির কাছাকাছি সম্ভব হয়, ওটাতে 5-7 ডিগ্রি হয়তো কমতে পারে। এইখানে দেখা যায় যে সেখানে স্টোরেজ পিরিয়ড মোটামুটি হয়তো 4 দিন বা 5 দিন বাড়ানো সম্ভব হয়, বা অন্তত বাড়ানো না গেলেও ফ্রেশ রাখা যায় জিনিসটা, যে টাইমটা আছে ওইটার মধ্যে ফ্রেশ থাকে জিনিসটা, লম্বা সময় স্টোরেজ করা যায়। যেটার জন্য আমাদের হচ্ছে কোল্ড স্টোরেজ দরকার হয়, যেটা হচ্ছে একবারে লোয়েস্ট পসিবল, যেটাতে জিনিসটা নষ্ট না করে রাখা সম্ভব, এরকম একটা সিস্টেম দরকার। যেটা এখানে একটা সিস্টেম আছে যেটা হচ্ছে বিএইউ এডিআই ভার্টিক্যাল। এর কাজ হচ্ছে যে মানে বাসার যে লাইন আছে 220 ভোল্ট, এইটা ব্যবহার করে আলাদা কোনো রেফ্রিজারেশন সিস্টেম না, এটা অনেকে দেখতে পাশে বড় দেখতে পাবে যেটাতে যে রেফ্রিজারেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আমরা যে রুমে যে এসি ব্যবহার করি এইটাই, আলাদা কোনো ডিফারেন্ট কমপ্লেক্স কোনো সিস্টেম না, সিম্পল একটা সিস্টেম দিয়ে এটাতে আমরা টেম্পারেচার 4-5 ডিগ্রি পর্যন্ত নামাই ফেলতে পারি। ইভেন এটা যখন টেস্টিং করা হয়, টেস্টিংয়ে এটাতে -2 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার নামানো, বরফ জমানো, যেটা সাধারণত বাসাবাড়ি যে এসি হয় এটাতে আমরা জানি যে 16 ডিগ্রি সেলসিয়াস বা 18 ডিগ্রি সেলসিয়াস লোয়েস্ট দেওয়া থাকে, তো এটাতে কিছু মডিফিকেশনের ফলে এটা দিয়ে এইটা সম্ভব হচ্ছে। এখানে দেখা যায় যে যদি ইভাপোরেটিভ কুলিং করি সেক্ষেত্রে 4-5 দিন হয়তো টাইম এক্সটেন্ড করে এখানে আমরা যেটাতে রাখতে পারি সেটা হয়তো বা 10 দিন বা নর্মাল বাইরের তুলনায় 10 দিন বা 15-20 দিন পর্যন্ত বেশি ভালো রাখা যায় ফ্রেশ অবস্থায়। এটাই হচ্ছে আমাদের টার্গেট, যে এটাকে দেখা যায় আমরা জিনিসটাকে রাখবো, রেখে এটার অলরেডি ইভ্যালুয়েশন যে কতদিন পর্যন্ত রাখা যায় এটা করা হয়ে গেছে। আমরা এখন এইবারে টার্গেট হচ্ছে আমাদের যে বেশি দামে সেল করা। এখন বলেছিলাম সামনে ওয়েদার রিপোর্ট অনুযায়ী সামনে 8-10 দিন প্রচণ্ড বৃষ্টি হবে, বৃষ্টি পেলেই দাম মরিচের দাম কিন্তু বেড়ে যায়। আমাদের এটাই টার্গেট যে দাম বাড়িয়ে বিক্রি করতে পারি কিনা, আসলে আমরা লাভ হবে মানে কি ভাই এখন একটু কম দামে কিনছেন পরে একটু বেশি দামে বিক্রি করবেন এমন? এটাই টার্গেট। বৃষ্টি হইলে তো মরিচ পচে যায়। এটা কিনা হয়েছে আজকে হচ্ছে প্রায় 43.5 টাকা পড়ছে কেজি। আর এটা যদি ফার্মার লেভেল থেকে আনা যায় তাহলে আরও কম হবে, কিন্তু আমাদের কি আসলে ফার্মার লেভেলে কালেক্ট করা সম্ভব না, যেটা আমাদের ডিস্টেন্স দরকার। সেখানে আরও থেকে নেওয়া হয়েছে, এরপর
এবার আড়ত থেকে নিয়েও যদি আমরা একটু খুচরা বাজারে যেগুলো এমনি মার্কেট সেইগুলোতে দিতে পারি তাহলে কিন্তু অনেকটা লাভ হবে। কারণ খুচরা বাজারে সেল করতেছে এই মুহূর্তে 100 টাকা থেকে 110 টাকা কেজি। ইভেন আড়তেই যদি কেউ 1 কেজি নেয় সেক্ষেত্রে সেল করতেছে ওরা 80 টাকা, 70 টাকা 80 টাকা, যেখানে আমাদের পরিমাণে নিলে দাম পড়তেছে 43 টাকা 45 টাকা। ডিফারেন্সটা কিন্তু অনেক বেশি। এখানে আমাদের আর জিনিসটা আজকে 150 কেজি। কোল্ড স্টোরেজ সিস্টেম নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? কোল্ড স্টোরেজে এখন আমরা এটা রাখবো কত দিন? এটা রাখবো হচ্ছে আমাদের নোটিস রাখবো হচ্ছে 7 ডিগ্রি সেলসিয়াস, আদেশ থাকবে 90%। আচ্ছা ভাই, আমরা হচ্ছে দেখি যে ফ্রিজে যদি আমরা কোনো ফ্রুট রেখে দিই বা ভেজিটেবল রেখে দিই, সেটা ফ্রিজ থেকে বের করার পরে বাইরে পানি জমে, পানি জমার পরে আমরা যদি নর্মাল অবস্থায় যদি 2 দিন টিকতো, ফ্রিজ থেকে বের করার পরে যদি বাইরে রেখে দিই তাহলে দেখা যায় যে ওটা একদিনও ঠিক আছে। তো এখন এটা যদি কোল্ড স্টোরেজে রাখি আর রাখার পরে যখন আমরা সেল করতে যাবো তখন যেই টাইমটা আমাদের গ্যাপ হবে ওই গ্যাপে কিছুটা হার্ম হবে না বা কোয়ালিটি সেইটা থেকে একটা কনসেপ্ট আছে যেটাকে আমরা বলি প্রি কুলিং আর প্রি হিটিং। আমরা এখন ইনস্ট্যান্ট যেটা রাখবো সরাসরি আমরা 7 ডিগ্রি সেলসিয়াসে রাখবো না, এখন আমরা রাখবো হচ্ছে 16/18, এটাতে 4-5 ঘন্টা রাখবো যেন ধীরে ধীরে ঠান্ডা হয়। ধীরে ধীরে যখন 16/18 হয়ে গেল 4-5 ঘন্টা, তারপর আমরা 7 ডিগ্রি সেলসিয়াসে রাখবো। এরপর ঠিক তেমনিভাবে যখন আমরা এটাকে বের করবো, বের করার প্রায় 10 ঘন্টা বা 12 ঘন্টা আগে আমরা ধীরে ধীরে টেম্পারেচার বাড়ানো শুরু করবো এবং হিউমিডিটিটা কমানো শুরু করবো। বাইরের হিউমিডিটি হয়তো আমাদের 65 থেকে 80% পর্যন্ত থাকে, অনেক সময় 90%, ভিতরে আমাদের 90+ রাখতে হবে হিউমিডিটি। এই জন্য যখন ভিতর থেকে বাইর করা হবে ঠান্ডা অবস্থায় ওর গায়ে পানির জন্য স্বাভাবিক, কিন্তু যখন আমরা ধীরে ধীরে এটা প্রথমে হয়তো 18 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসবো, তো 18-এ নিয়ে আসার পরে একবার বের করে ফেললে তেমন একটা পানি জমে না, যার ফলে এটা ভাই হচ্ছে কোয়ালিটিও ড্রপ করবে না, কোয়ালিটি বা এটার ওয়াইটের কোনো ডিফারেন্স হবে রাখার পরে? কম ডিফারেন্স কমবে? সেটা কমবে। এর কারণ কি ওয়েট কম আছে। আমরা জানি যে আমরা যে মরিচ তুলে নিয়ে আসছি এটা কিন্তু এমনি আমরা জানি যে পদার্থ 2 রকমের, জীব পদার্থ আর জড় পদার্থ। এটা কিন্তু আমরা জীবের সাথে তুলনা করতে পারি কারণ এটা একটা লাইভ জিনিস। এর হচ্ছে ভিতরে রেসপিরেশন চলতেছে, এখন সামান্য পরিমাণ ফটোসিনথেসিসও চলতেছে। এর ভিতরে যে কেমিক্যাল রিঅ্যাকশনগুলো হচ্ছে এর ফলে ধীরে ধীরে ওয়েট বাড়ে। স্টোরেজ যে সিস্টেম আছে কোল্ড স্টোরেজ, এর মধ্যে 2টা তো মেথড বললাম, এছাড়াও আরও কিছু মেথড আছে। একটা হচ্ছে ইভাপোরেটিভ কুলিং এর রাখা, একটা রেফ্রিজারেশন সিস্টেম যেটা আমাদের এখানে আছে, আরেকটা আছে কন্ট্রোলড অ্যাটমসফিয়ার, যেটা হচ্ছে অনেক দামি প্রোডাক্টের ক্ষেত্রে ব্যবহার করা যায়, যেখানে টেম্পারেচার, হিউমিডিটি, এইটার পাশাপাশি ভিতরে বিভিন্ন গ্যাসের লেভেল, যেমন অক্সিজেন কতটুকু আছে, নাইট্রোজেন কতটুকু আছে, ইথিলিন কতটুকু আছে, এসব জিনিসের সাধারণত ফুটে বিশেষ করে যাতে ইথিলিন গ্যাস তৈরি হয়, যেটা করে কি ইথিলিন গ্যাসটা ফুটতে আরও দ্রুত পাকায়, ভিতরে যত বেশি জমা হবে ওটা আরও দ্রুত পাকবে। এই জন্য এই গ্যাসটাকে এইটা সহ ভিতরে কন্ট্রোল করা হয়, এটা কন্ট্রোল অ্যাটমসফিয়ারিক। তো সেটাতে লাভ কি যে এমনিতে যেটা জিনিস ভালো থাকে ওটা আরও বেশি দিন ভালো থাকবে, কারণ যে গ্যাসগুলো শুধু টেম্পারেচার এবং হিউমিডিটি পাচ্ছে না, বরং ও দীর্ঘদিন ভালো থাকবে এমন পরিমাণে গ্যাসও পাচ্ছে, মানে যে পরিমাণ গ্যাস দিয়ে রাখলে যে কম্পোজিশনে রাখলে বেশি দিন ভালো থাকে সেটা কন্ট্রোল করে। এটা হচ্ছে কন্ট্রোল অ্যাটমসফিয়ারিক রেফ্রিজারেশন। এছাড়াও আরেকটা আছে যেটাকে বলা হচ্ছে ব্যারোমেট্রিক রেফ্রিজারেশন, যেটাতে রাখা হবে হচ্ছে যে এয়ার প্রেশার তার তুলনায় আরও কম এয়ার প্রেশারে রাখা হয়, যার ফলে যে রেসপিরেশন আছে বা ফটোসিনথেসিস আছে সেটার হারটা কমে যায়, যার ফলে স্টোরেজ পিরিয়ড বাড়ে। কিন্তু এই লোয়ার প্রেশার বা ফুড কন্ট্রোল এনভায়রনমেন্ট রাখা কিন্তু অনেক ব্যয়বহুল অবশ্যই, এই জন্য সেটা এমন সব জিনিসের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেটা অনেক দামি জিনিস। দামি জিনিস এবং অনেক ভালো থাকবে, এই মরিচ কি দামি জিনিস সেরকম কিন্তু দাম না, একটা কমন ইনগ্রেডিয়েন্টস, এই জন্য এটাকে আমরা সাধারণ রেফ্রিজারেশনে। আর কারো কোনো প্রশ্ন আছে? এখন আমরা যেটা করবো প্রথমে হচ্ছে এখানে তো রাখা হয়েছে মরিচগুলো, যে ক্রেটগুলোতে নাম্বার দেওয়া আছে, নাম্বার দেওয়া ক্রেটগুলো সামনে নিয়ে যে প্রতিটা ক্রেটে 10 কেজি পরিমাণ প্রথমে উঠাবো, নাম্বার তো দেওয়াই আছে, তারপরে ফুল করে দিয়ে তারপর একটা একটা করে ওয়েট করবো। তার আগে যেটা করতে হবে এইটাতে এইটা উঠানোর সময় সবাইকে কাজ করতে হবে যে এটাকে একটু বাসে বাসে করতে হবে, যেহেতু আমরা একটা প্রিজার্ভেশন করবো লং টাইম। কী কী বাঁচতে হবে জিনিস
প্রথমে হচ্ছে ফরেন ম্যাটেরিয়াল অবশ্যই, তারপরে এই ধরনের মরিচ আধা পাকা প্লাস যদি আধা পাকা থাকে কোনো সাইডে পচা থাকে সেটা বাদ দিতে হবে, অর্ধেক ভাঙ্গা আছে সেটা বাদ দিতে হবে, আর কিছু পাকে গেছে সেগুলো বাদ দিয়ে দিতে হবে। দেখলে বুঝতে পারি ওটা নাই যেমন যেগুলো বোটা নাই, এটা কি অন্যগুলোর মতো টিকবে না, কিন্তু এটা বাদ দিয়ে দিতে হবে, কারণ এটা একটা দুটো নষ্ট হলে সেটা আশপাশের ভাই যদি মরিচ ঠিক থাকে বাট ওটা নাই ওটা এটা রাখা যায়। যেগুলো একবার ভাঙ্গা বা কোনো সাইডে পচা আছে বা বেশি পেকে গেছে দেখে মনে হচ্ছে যেন এটা একটু খেয়াল করে সামনের কেটে তুলতে হবে। কয়টা খেয়ে গেছে ভালো হয়েছে এটাতে ভেতরে যে সেন্সর আছে, সেন্সর সিস্টেম মডিফাই করা হয়েছে। যখন আমাদের অ্যাপ থেকে আমরা সিলেক্ট করে দিই, এই যে এটা হচ্ছে অ্যাপ, এই যে টার্গেট টেম্পারেচার এটা কিন্তু কমানো যায় -2 পর্যন্ত। তো এটা আমরা হচ্ছে সাথে দিয়ে যখন আপডেট দিয়ে দেবো তখন ও হচ্ছে যতক্ষণ না 7 আসবেও চলতে থাকবে, এসি অফ হবে না। কিন্তু এমনি দেখাবে 16, কিন্তু বাস্তবে টেম্পারেচার অনেক লো থাকবে। যেটা হচ্ছে এই যে সেন্সরগুলো আছে প্রত্যেকটার সামনে DST22 এগুলো দিয়ে ডাটা আসবে, সেই ডাটা অনুযায়ী ও ভিতরে টেম্পারেচারটা ঠিক রাখবে। আর এসি চললে আমরা জানি যে যে কোনো রুমের ভিতরে হিউমিডিটি অনেক কমে যায়, হাত পা শুকিয়ে যায়, হিউমিডিটি কমে যায়। কিন্তু আমাদের তো হিউমিডিটি কমানো যাবে না, এই জন্য আমাদের এক্সট্রা করে হিউমিডিফায়ার ব্যবহার করা হয়েছে। এই সেন্সর থেকে যে হিউমিডিটি ডাটা আসতেছে, যতক্ষণ না আমি টার্গেট যে হিউমিডিটি দিয়ে দেবো সেই টার্গেট পর্যন্ত যাবে, ততক্ষণ এই হিউমিডিফায়ার চলতে থাকবে আমাদের। আবার যখন টার্গেটে পৌঁছে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। টার্গেট সাধারণত একটা রেঞ্জে থাকে, টেম্পারেচারও একটা রেঞ্জে, যেমন 7 ডিগ্রি, মানে 7-এই না, বরং 7 থেকে যখন ও হচ্ছে 9 বা 10-এ উঠে যাবে তখনও চালু হবে। 7 থেকে একটু বাড়লেই চালু হয়ে যাবে, এরকম। 7-এ যখন আসবে তখন বন্ধ হয়ে যাবে। ঠিক সেরকম হিউমিডিটি যদি আমি 90 দিয়ে দিই, যখন 90 পর্যন্ত আপ হয়ে যাবে ও বন্ধ হয়ে যাবে। এরপর হয়তো 85-এ যখন ডাউন হয়ে আসবে তখন আবারও চালু হবে। এই সেন্সরগুলো ভাই কি দিয়ে কন্ট্রোল করতেছে? এই সেন্সরগুলো কন্ট্রোল হচ্ছে ESP32 মাইক্রো কন্ট্রোলার দিয়ে। কন্ট্রোল সিস্টেম আছে বাইরে, ওইটাও দেখাচ্ছি, এখানে তো দেখতে গেছি। এরপরে এগুলো হচ্ছে রাখা হয়েছে, উপরে আরও একটা বা 2টা লেয়ার দেওয়া যায়, যে টোটাল এইভাবে মানে সলিড জিনিস ম্যাঙ্গো বা ফ্রুট টাইপের জিনিসে দিলে প্রায় 2 টনের মতো জিনিস রাখা সম্ভব এটা এই স্টোরেজের ভিতরে। কিন্তু প্রোডাক্ট ভেদে সেটা অবশ্যই আলাদা আলাদা হবে, সব প্রোডাক্টের ডেনসিটি তো সেম না। এই হচ্ছে এটার সিস্টেম। যেখানে 4টা সুইচ দেওয়া আছে, এটা হচ্ছে সুইচের লাইটের জন্য, তারপর এটা হচ্ছে হিউমিডিফায়ারের ম্যানুয়াল আর অটো করার জন্য, এটা হচ্ছে বাইরে অফিস লাইটের একটা, এটা হচ্ছে ভিতরের কন্ট্রোল সিস্টেম। এটা হচ্ছে কন্ট্রোল বোর্ড, মেইন কন্ট্রোল বোর্ড, এটা ডিসপ্লে, এই পাশে হচ্ছে পাওয়ার সেকশন।